আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সৌরজগতে আমন্ত্রণ জানাচ্ছি, মানে তোমাদের যে সৌরজগতের চ্যাপ্টার আছে সেখানে আমন্ত্রণ জানাচ্ছি আর কি। তো আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুন্দর সময় কাটাচ্ছ। তো আজকে আমরা সৌরজগতের বাকিটুকু জানবো এবং কিছু এমসিকিউ এবং সৃজনশীল প্র্যাকটিস করব। এই সাথে তোমাদের এই অধ্যায়টা আজকে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আশা করি সবাই অনেক ভালো আছো এবং তোমরা কি আমার কথা ঠিকভাবে শুনতে পারতেছো নাকি, এবং আমাকে এবং আমার বোর্ডটাকে দেখতে পারতেছো নাকি আমাকে একটু জানাও কমেন্ট বক্সে। আমি তোমাদের ক্লাসটা শুরু করে দেই। তো সবাই কি আমার কথা শুনতে পারতেছো? ওয়ালাইকুম আসসালাম নুসরাত, ওকে মুনমুন, ওকে ঠিক আছে, নমস্কার ভদ্র ছেলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি ভাইয়ারা, আল্লাহর রহমতে অনেক 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 ভালো আছি। তো যাই হোক, চলো আমরা ক্লাসটা শুরু করি, ঠিক আছে? তো মূলত আমরা এর আগের দিনে জানতে পেরেছিলাম যে সূর্যের কে কেন্দ্র করে আমাদের পৃথিবীটা ঘোরে, তাই না? এবং সূর্যকে কেন্দ্র করে পৃথিবী যে গতিতে ঘোরে সেটাকে বলা হয় কি? বার্ষিক গতি, তাই না? এবং সূর্য যে নিজের কে অক্ষ বরাবর যে ঘোরে তাকে বলা হয় কি? আহ্নিক গতি। তো এই গতি সম্পর্কে আমরা জানছি, সূর্যের কক্ষপথ সম্পর্কে জানছি এবং সেই সাথে সাথে জানতে পেরেছি যে সর্বপ্রথম সূর্যকে যে কেন্দ্র করে পৃথিবী ঘোরে এটা কে বলে? কোপার্নিকাস, তাই না? তিনি এই তথ্যটা দেন যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘোরে, পৃথিবী কেন্দ্র করে কোনো সূর্য ঘোরে না। তো এগুলো আমরা জানতে পেরেছি। তো আজকে তোমাদের আরেকটা একটু মজার জিনিস জানাবো। সেটা হলো, তোমরা কি কোনো সময় ভেবে দেখেছো কেন একটা সময় আমাদের এই যে পৃথিবীটা আছে, তাই না, এই যে পৃথিবীটা আছে, আমাদের বিভিন্ন জায়গার দেশগুলো আছে, এক জায়গায় খুব গরম পড়ে আবার আরেক জায়গায় খুব শীত পড়ে? কেন হয় এমন? এই জিনিসটা কি তোমরা কোন সময় ভেবে দেখেছো নাকি? তো এই জিনিসটা বোঝানোর জন্য আমি তোমাদের একটু একটা জিনিস আগে বোঝাতে চাই। দেখো, তোমরা এর আগে তোমাদের ক্লাসে হয়তো আমি বলেছিলাম যে কি বুঝিয়েছিলাম? আচ্ছা, এটা বুঝিয়েছিলাম যে সূর্য কিভাবে, মনে করো পৃথিবী কিভাবে সূর্যকে কেন্দ্র করে ঘুরে, তাই না? তো দেখো, তোমরা সবাই খুব ভালোভাবে জানো যে আমাদের এই যে পৃথিবীটা আছে, এই পৃথিবীটা মূলত কাল্পনিক মাঝখানে একটা রেখা আছে। কাল্পনিক কি আছে? রেখা আছে, অর্থাৎ এর মাঝ বরাবর একটা রেখা আছে। তো আমাদের টপিকটা আমি আরেকবার একটু বলে দিচ্ছি যে পৃথিবী যে সূর্যকে কেন্দ্র করে ঘুরে, এর ফলেই মূলত কোনো কোনো জায়গায় বা কোথাও মনে করো যে খুব ঠান্ডা পড়ে, আবার কোথাও কি পড়ে? খুব গরম পড়ে। এই জিনিসটা কেন হয়, এই জিনিস আমি তোমাদের একটু ক্লিয়ার করে দিতে চাই। দেখো, তো পৃথিবীর মাঝ বরাবর একটা কাল্পনিক রেখা আঁকা হয়, বুঝছো? এরকম কাল্পনিক রেখা আঁকানো হয়, এটা একটু বাঁকানো থাকে। কিরকম থাকে? একটু বাঁকানো থাকে, ওকে? এবং এর উপরের অংশটাকে বলা হয়, এর উপরের অংশটাকে কি বলা হয়? এর উপরের অংশটাকে বলা হয় উত্তর গোলার্ধ। পৃথিবীর উপরের অংশটাকে বলা হয় কি? উত্তর গোলার্ধ। এবং নিচের অংশটাকে বলা হয় দক্ষিণ গোলার্ধ। কি বলা হয়? দক্ষিণ গোলার্ধ। উপরের অংশটাকে বলা হয় উত্তর গোলার্ধ এবং নিচের অংশটাকে বলা হয় দক্ষিণ গোলার্ধ। তো ধরো আমরা একটা সূর্য নেই, চলো আমরা কি নিব? একটা সূর্য নিব, ওকে? ধরো এটা কি? সূর্য, তাই না? এটা হলো আমাদের সূর্য মামা। তো এই যে সূর্যটা আছে, এই সূর্যটা কিন্তু সবসময় একই ভাবে আলো দেয়, ঠিক আছে? সূর্য কি করে? সবসময় একই ভাবে আলো দেয়। কিন্তু পৃথিবী যেটা আছে ভাইয়ারা এবং আপুরা, এই পৃথিবীটা কিছুটা হেলানো। কিরকম? কিছুটা হেলানো। তোমাদের যদি আমি একটু এক্সাম্পল দেই,
তাহলে ধরো এটা তো গোল আকার না। আচ্ছা, গোল আকার আমার কাছে কিছু নাই, বুঝছো? তো এই যে পেয়েছি গোল আকার একটা জিনিস পেয়েছি, তো এটা দ্বারাই তোমাদের আমি বুঝাই। এই যে ধরো কি এটা গোল আকার একটা জিনিস, তাই না? এটা কি গোল আকার একটা জিনিস। তো ধরো এটা আমাদের পৃথিবী ফর এক্সাম্পল। তো এটা কি এক পাশে হেলানো, এক পাশে কি এই যে এরকম হেলানো, বুঝছো? এইরকম এক পাশে হেলানো হওয়ার কারণে পৃথিবী, এই যে ধরো এটা লাইট, তার মানে কি যে পাশে হেলানো সেই পাশে ঘুরতে ঘুরতে একটা সময় কি হয়, বেশি আলো পড়ে। একটা সময় কি হয় ভাইয়ারা, বেশি আলো পড়ে। তো এই বেশি আলো পড়ার জন্য মূলত পৃথিবীর একটা অংশে এমন হয়, পৃথিবী যখন সূর্যকে ঘুরে, তুমি চিন্তা করো এরকম ঘুরতেছে পৃথিবী, তো এই যে হেলানো অংশটা আছে এটা কি একটা সময় বেশিক্ষণ ধরে সূর্যের তাপ গ্রহণ করে, যার জন্য যখন এই সূর্যের তাপটা বেশি গ্রহণ করবে তখন কি হবে, তখন মনে করো যে ওখানে কি হবে, তাপ বেশি লাগবে। তাপ কি লাগবে, তাপ বেশি লাগবে, ঠিক আছে? তাপ বেশি লাগবে, তাপ বেশি লাগবে। তো এই জিনিসটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই জন্য যখন সূর্যের কাছে যে অংশটা বেশিক্ষণ থাকবে, যদি উত্তর গোলার্ধ থাকে তাহলে উত্তর গোলার্ধে গরম বেশি লাগবে, এবং দক্ষিণ গোলার্ধে কি লাগবে, দক্ষিণ গোলার্ধে আমাদের তাপ কম লাগবে। তার জন্য এখানে হবে কি শীত, এখানে তাপ বেশি হবে, গরমকাল হবে, তাই না? গরম লাগবে মানে গ্রীষ্মকাল, তাই না? গরম। আর এখানে কি লাগবে, শীত, ঠান্ডা, শীতকাল। ঠিক আছে? সেই জন্য সূর্যের, মনে করো আমাদের এখানে কি হয়, একটা সময় দেখা যায় দিন কি হয়, দিন অনেক বড় হয়। দিন কি হয় ভাইয়ারা, দিন অনেক বড় হয়, ঠিক আছে? দিন একটা সময় অনেক বড় হয়। কেন বড় হয়? কারণ এই গোলার্ধটা ঘুরতে ঘুরতে একটা টাইম হেলানোর জন্য এই অংশটা বেশিক্ষণ সূর্যের তাপটা গ্রহণ করে। এই জন্য মূলত আমাদের এই যে পৃথিবীটা আছে, এই পৃথিবীটার একটা টাইম একটা সময় খুবই গরম লাগবে, আবার একটা সময় আসা যায় যখন খুবই কি লাগে, ঠান্ডা লাগে। তো তোমাদের একটা ডেট বলে দেই, সেটা হলো 21 জুন। 21 জুন, 21 জুন এই দিনে খুব গরম লাগে। খুব কি লাগে, খুব গরম লাগে বাংলাদেশে, খুব গরম লাগে, খুব গরম লাগে। ঠিক আছে, খুব কি লাগে ভাইয়ারা, খুবই গরম লাগে। এর কারণ উত্তর গোলার্ধ সূর্যের কাছে থাকে। উত্তর গোলার্ধ সূর্যের কাছে থাকে, ঠিক আছে? এবং বাংলাদেশ কিন্তু উত্তর গোলার্ধে অবস্থিত। বাংলাদেশ কোথায় অবস্থিত, উত্তর গোলার্ধে। ঠিক আছে, বাংলাদেশ উত্তর গোলার্ধে অবস্থিত। এবং এই পৃথিবী ঘুরতে ঘুরতে একটা টাইম এমন হয় যে দক্ষিণ গোলার্ধটা কি হয়ে যায়, পিছনে চলে যায়। ঠিক আছে, দক্ষিণ গোলার্ধ কি হয়ে যায়, পিছনে চলে যায়। তার মানে আমাদের তখন আর সূর্যের আলো লাগে না। সেটা হলো 21শে ডিসেম্বর। 21শে ডিসেম্বর, 21শে বা 23শে ডিসেম্বর মেবি, যাই হোক 21শে ডিসেম্বর। ডিসেম্বর এই সময়টা উত্তর গোলার্ধ কি হয়ে যায়, আমাদের পিছনে চলে যায়। ঠিক আছে, তার মানে পিছনে চলে যাওয়ার জন্য কি হয়, আমাদের মনে করো যে তাপ লাগে না, শীত লাগে। ঠিক আছে, সূর্যের থেকে কি লাগে, শীত লাগে, শীত লাগে। এবং ওই দিনটা হয়, রাত হয় অনেক বড় আর দিন হয় ছোট। কারণ কি, সূর্যের আলো লাগতেছে না, তার জন্য কি রাতের পরিমাণটা বেড়ে যায়, ঘন্টা বেড়ে যায়। ঠিক আছে, আর সূর্য যেহেতু মনে করো কম লাগতেছে, তার জন্য দিনের পরিমাণও কমে আসে। তো তোমরা এখান থেকে কিন্তু সৃজনশীল আসে
অনেক, যে উত্তর গোলার্ধ সূর্যের কাছে থাকলে সেখানে কি লাগবে, সেখানে কি দিন বড় হবে না ছোট হবে। ঠিক আছে, তো তোমরা মনে রাখবা যে অংশটুকু সূর্যের কাছে আসবে সেই অংশটুকু মনে করো যে দিন বড় হবে, অর্থাৎ তখন কি হবে, সময় সংখ্যা বেড়ে যাবে। আর যে অংশটা সূর্যের বিপরীতে থাকবে সেখানে কি হবে, দিনের অংশটা কমে যাবে। তো এই পর্যন্ত কি তোমরা বুঝতে পেরেছো নাকি আমাকে একটু জানাও। তোমরা কি এই পর্যন্ত বুঝতে পেরেছো নাকি আমাকে একটু জানাও। মুনমুন ইয়েস স্যার, 22শে ডিসেম্বর। ওকে 22শে ডিসেম্বর হবে না মাহিম ইসলাম, ওকে থ্যাংক ইউ, খেয়াল ছিল না। আচ্ছা ধন্যবাদ ভাইয়ারা। মাঝে মধ্যে ম্যান ইজ মর্টাল, স্যারেরও ভুল হয়, তো কিছু মনে করো না। আচ্ছা পারিজিৎ সেনগুপ্ত কেমন আছো ভাইয়া? ইশিকা হ্যাঁ আপু বলো। জি স্যার ওকে, তো তোমরা এই পর্যন্ত সবাই বুঝে ফেলেছো? আচ্ছা 22শে ডিসেম্বর লিখেছি আপু। আচ্ছা রাজ স্যার, আচ্ছা এই রাজ স্যারটাকে বলো। আজকে কুইজ হবে তোমাদের, লাইভ কুইজ হবে বুঝছো, মানে আমি আজকে কুইজ নিয়ে তোমাদের পড়াবো। আচ্ছা তো সবাই তো বুঝতে পেরেছো তাই না, কারো তো কোনো সমস্যা নেই? ইয়েস স্যার ওকে ঠিক আছে। তো যাই হোক, আমরা এই সম্পর্কে জানলাম যে সূর্যের তাপের উপর ভিত্তি করে আসলে, মানে সূর্যের এই যে পৃথিবীর ঘূর্ণন আছে এর উপর ভিত্তি করে মূলত আমাদের কি লাগে, আমাদের একটা সময় গরম আসে, একটা সময় শীত আসে, এবং এইভাবেই মনে করো যে আমাদের পৃথিবীটা চলমান থাকে, তাই না? তো তোমাদের আরেকটা জিনিস একটু বলি, ধরো এমন হইলো যে পৃথিবীতে সূর্যের আলো আর আসে না, ঠিক আছে, তখন কি হবে? সূর্যের আলো যদি না আসে তখন কিন্তু আমাদের অনেক ভালো হবে, তাই না? কেন ভালো হবে? আমরা ঘুমাতে পারবো সারা রাত, সারা রাত ঘুমাতে পারবো, কোনো পড়াশোনা থাকবে না। তারপরে আর কি হবে, আর কি হবে বলো? মা বাবা পড়াশোনার জন্য বকা দিবে না, তাই না? আমাদের ক্লাস তোমাদের করতে হবে না, শুধু ঘুম আর ঘুম। বাস্তবে কি আসলেই তাই? না, যদি সূর্যের আলো আমাদের পৃথিবীতে না আসে তাহলে আমরা না খেতে পেরে মারা যাব, বুঝছো? তখন তোমাদের মজার মজার খাবারগুলা আর তোমরা খেতে পারবে না, কারণ আমরা জানি সূর্যের আলোর জন্যই পৃথিবীতে তাপ আসে, এবং এই তাপ থেকেই মূলত আমরা খাবার বা শক্তি পেয়ে থাকি। তো তোমরা চিন্তা করো, রাশিয়াতে কিন্তু বছরের মাত্র 3টা মাস, কয় মাস? 3 মাস শুধু সূর্যের আলো থাকে, আর সারা বছর তাদের দেশে কোনো সূর্যের আলো থাকে না। রাশিয়ায় এই 3 মাসেই তাদের খাবার তৈরি করে। রাশিয়ার মানুষ কি করে? এই 3 মাসে মূলত চাষাবাদ করে। চাষাবাদ করে, ওকে, রাশিয়ার মানুষ 3 মাস কি করে? চাষাবাদ করে, এবং এই চাষাবাদের খাবার দিয়ে তারা সারা বছর পার করে দেয়। তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারবা, এখান থেকে কিন্তু সৃজনশীল ভালো লেভেলের সৃজনশীল আসে, বুঝছো? তো তোমরা এই জিনিসটা ভালোভাবে বুঝবা, যদি না বোঝো আমাকে ইনবক্সে মেসেজ দিবা, আমি তোমাদের বুঝিয়ে দিব, ঠিক আছে? তো চলো এখন আমরা এই পর্যন্ত তো ক্লিয়ার, তাই না? তো তোমাদের এই পর্যন্ত কারো কোনো সমস্যা থাকলে এখন আমাকে বলো। কারো কোনো সমস্যা আছে? তোমার নাম রাজ স্যার নামে লেখা আছে বুঝছো, ফাতেমা। নুসরাত ইয়েস স্যার ওকে, নুসরাত মাশাআল্লাহ, খুবই অ্যাক্টিভ থাকো আপু তুমি। আচ্ছা ভদ্র ছেলে, দেখো এই জিনিসটা আমি তোমাদের মাত্রই বুঝাইলাম, ওই দিনে কেন গরম পড়ে, কারণ ওই দিনে মূলত উত্তর গোলার্ধটা সূর্যের দিকে হেলে পড়ে, বুঝছো? সূর্যের দিকে হেলে পড়ার জন্য সেখানে কি লাগে, তাপটা বেশি লাগে, যার জন্য সেই দিনে বেশি গরম পড়ে, বুঝছো? আচ্ছা ইরা ওকে ঠিক আছে নুসরাত ওকে, রাজ স্যার স্যার তো আমি সেভ করছি, ওকে ওকে ঠিক আছে ফাতেমা
মুন নুন, ও আচ্ছা, তোমার নাম মুন নুন, ওকে মুন, সরি মুম নুন, আই এম সরি আপু, আসলে দূরে থেকে মাঝে মাঝে নাম দেখা যায় না, বুঝেছো? ওকে, মুম নুন। আচ্ছা, ডেয়ারলেস কাহিফ, ওকে। আচ্ছা ভাইয়ারা, তোমাদের নাম 3 মাসের নাম কি? আচ্ছা, 3 মাস হলো সাধারণত আমাদের তোমার শেষের দিকে, বুঝছো? অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ওয়ালাইকুম আসসালাম মাহতাব। তো এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছো তোমরা সবাই, আর কারো কোনো সমস্যা নেই। তো যাই হোক, চলো আমরা এখন মূলত আমাদের এমসিকিউটাতে চলে যাব। ঠিক আছে, কোথায় যাব? এমসিকিউ চলে যাব। আচ্ছা, খেয়াল করো, তোমরা কি দেখতে পারতেছো আজকে তোমাদের এই টপিকগুলা কি হবে, শেষ হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো আশা করি তোমরা দেখতে পারতেছো। তো তোমাদের ধারণা মতে দেখি কে দাঁড়াবা, তাকে আমি কোশ্চেন জিজ্ঞেস করব। কে বলতে পারবা বলো, যে প্রথমটার অ্যান্সার কি হবে? যে কোন গ্রহটি বরফ ও গ্যাস দ্বারা গঠিত, কোনটা হবে বলো? আচ্ছা, ঠিক বলেছো, এটা হবে কি ইউরেনাস, তাই না? এটা হবে কি ইউরেনাস, ঠিক আছে। কারণ কি এই গ্রহটি মূলত বরফ এবং গ্যাস দ্বারা সম্পূর্ণ কি তৈরি, ঠিক আছে। তো দেখো আরেকটা কোশ্চেন, যে সূর্যের ক্ষেত্রে কথাটি প্রযোজ্য, তা হলো এটি একটি জ্বলন্ত গ্যাস পিণ্ড, সকল গ্রহ ও নক্ষত্রকে আলো দেয় এবং একটি নক্ষত্র, তাই না? আচ্ছা, তো এখানে বলো এটার অ্যান্সার কি হবে, দেখি কে বলতে পারো। 2 নাম্বারটা বলো দেখি কোনটা হবে, আমি তোমাদের কমেন্ট নিচ্ছি তারপরে বুঝাচ্ছি। নুরেন, আচ্ছা 2-এর কি হবে একটু নাম্বার দিয়ে বলো, যে 2-এর গ, খ, গ এরকম আর কি। আচ্ছা, 2-এর ডি মাহতাব। আচ্ছা, উত্তরটা আমি পরে বলতেছি, দেখি গ, সবাই বলেছো গ। 2-এর ডি, ম্যাক্সিমামই সব 2-এর ডি, ওয়াও সেই সেই। কিন্তু আফসোস, এটা কে দেখি, ডেয়ারলেসের ইশিকা, ইশিকা লিখেছো, ইশিকা গ লিখেছো। হ্যাঁ ইশিকা, ইশিকা তোমার উত্তর ঠিক হয়েছে, তাই না? আচ্ছা, এমডি নাজিফ, ওকে। আচ্ছা, ইরা ভুল হয়েছে আপু। ফাহিম আল সামস, আচ্ছা ভুল হয়েছে ফাহিম। আচ্ছা, ভদ্র ছেলে ঠিক আছে তোমার অ্যান্সার। আচ্ছা, আহ গ, ওকে দিয়ত। আচ্ছা ঠিক আছে দিয়ত, তোমার নামটা একটু ভালো করে লিখো তো ভাইয়া, তোমার নাম বুঝি না আমি। আচ্ছা যাই হোক, অনেকেই লিখেছো তোমার গ, অনেকে এটা দিয়েছো, গ দিয়েছো, এবং অনেকে দিয়েছো 4 নাম্বারটা, কিন্তু ম্যাক্সিমামই দিয়েছো এটা। এটা কেন দিলা? তোমাদের দেখো এখানে বলেছে কিন্তু সূর্যের ক্ষেত্রে যে ঘটনাটি প্রযোজ্য, তাহলে এটি একটি নক্ষত্র। হ্যাঁ, সূর্য একটি নক্ষত্র, এটা একদম সত্য। নক্ষত্র কি? নক্ষত্র হলো যার আলো আছে তাকে কি বলা হয়? নক্ষত্র বলা হয়। যার কি আছে? যার আলো আছে, তাই না? যার আলো আছে তাকে কি বলা হয়? তাকে নক্ষত্র বলা হয়। তো যার আলো আছে, যার কি আছে ভাইয়ারা? যার আলো আছে, আলো আছে। তো স্বাভাবিকভাবেই নক্ষত্র মানে হলো যার আলো আছে, তাই না? তো নক্ষত্র কিন্তু নক্ষত্রকে কি দেবে না? আলো দেবে না। সে কাকে আলো দেবে? যার আলো নেই তাকেই আলো দিবে, মানে গ্রহকে আলো দিবে, ঠিক না? গ্রহকে আলো দেবে। গ্রহকে আলো দিবে, তার মানে এখানে আমাদের একটা অপশন আছে যে সকল গ্রহ ও নক্ষত্রকে আলো দেয়। তার মানে কি এটা হবে না? কারণ কি সূর্য শুধু গ্রহকে আলো দিবে, তাই না? নক্ষত্রকে কিন্তু আলো দেব না। নক্ষত্র কি? যার নিজস্ব আলো আছে তাকেই বলা হয় নক্ষত্র। তো তোমরা আশা করি এই পর্যন্ত কোনো সমস্যা নেই। যারা ভুল করেছো তাদের জন্য একটা তালি, কারণ তারা চেষ্টা করেছো, ঠিক আছে? আর যারা পেরেছো তাদের জন্য ডবল তালি, কারণ তারা পেরেছো। ওকে, তো
চলো আমরা এখন 3 নাম্বারটা যাই। 3 নাম্বারটাতে কি বলেছে দেখো, সারণীতে উল্লেখ করা হয়নি কিন্তু সূর্য থেকে প্রায় 22.8 কোটি কিলোমিটার দূরে অবস্থিত গ্রহটির অবস্থান কোথায়? এটা কোনটা হবে বলো, এটা কোনটা হবে দেখি। 3 নাম্বারটা দেখি কে কে কারেক্ট অ্যান্সার দিতে পারো বলো। ওকে মাহাদাব, কোনো ব্যাপার না, সামনে আরো চেষ্টা করবা। আচ্ছা ইশিকা, তোমার কোশ্চেনে আমি আসতেছি, ঠিক আছে? আগে কোশ্চেনটা গুলো সলভ করে নি ইশিকা, ঠিক আছে? আচ্ছা পারিজিৎ সেনগুপ্ত, 3-এর কি হবে? 3-এর সেনগুপ্ত, তোমার অ্যান্সার ঠিক আছে ভাইয়া। আচ্ছা দিয়াত ভুল হয়েছে। ইশিকা, মঙ্গল, আবিদা, আচ্ছা যাই হোক, অনেকে অনেক অ্যান্সার দিচ্ছ। জিন্না, মঙ্গল। আচ্ছা দেখো এটা হবে পৃথিবী ও বৃহস্পতির মধ্যখানে, ঠিক আছে? সারণীতে উল্লেখ করা হয়নি কিন্তু সূর্য থেকে প্রায় 22.8 কিলোমিটার দূরে অবস্থিত গ্রহটি অবস্থান কোথায়? সেটা হলো পৃথিবী ও বৃহস্পতির মধ্যখানে, তাই না? দেখো শুক্র, পৃথিবী, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন, তাই না? এই কয়টা আছে, তো বাদ থাকলো কি আমাদের? বাদ থাকলো হলো আমাদের মঙ্গল গ্রহ, তাই না? মঙ্গল বাদ থাকলো, যেটা কি যে পৃথিবী ও বৃহস্পতির মাঝখানে অবস্থিত। ওকে, তো এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছো। চলো পরেরটা। আচ্ছা দেখো, ইউরেনাস সূর্যকে একবার প্রদক্ষিণ করতে প্রায় কত বছর সময় লাগে কে জানো? ইউরেনাস সূর্যকে পদক্ষেপ করতে কত বছর সময় লাগে জানো? 80 বছর। কত বছর? 80 বছর, ঠিক আছে? যেগুলা মনে করো যে খুবই সোজা সেগুলো আমি বলে দিই, হ্যাঁ, তাহলে আমাদের ক্লাসের সময়টা বেঁচে যাবে। ওকে, আমি তোমাদের সৃজনশীলতা প্র্যাকটিস করাবো। আচ্ছা তারপরে দেখো কোপারনিকাস। আচ্ছা কোপারনিকাস, আচ্ছা পৃথিবী কাকে কেন্দ্র করে ঘুরে? এটা তোমরা সবাই জানো, পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরে, খুবই ইজি। এখন আসো কোপারনিকাস। আচ্ছা এই যে কোপারনিকাস সাহেব আছেন, এই কোপারনিকাস কে মনে আছে? কোপারনিকাস কে বলতো? তোমাদের কি মনে আছে যে কোপারনিকাসটা কে? কোপারনিকাস হলো আমাদের প্রথম একজন বিজ্ঞানী যিনি মতামত দেন সূর্য কেন্দ্রিক মডেল, অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে যে পৃথিবী ঘুরে, এই ব্যক্তি সর্বপ্রথম এই জিনিসটা কি করেন? প্রমাণ করেন বা নিয়ে আসেন, তথ্যটা দেয়। এবং তার জন্মগ্রহণ করেন 1473 সালে, ঠিক আছে? কত সালে? 1473 সালে। আচ্ছা পরের কোশ্চেন, সূর্য কেন্দ্রিক মডেলের পক্ষে প্রমাণ হাজির করেন কে? তাই না? দেখো এটা মূলত কোপারনিকাস যে আছেন তিনি সর্বপ্রথম এই তথ্যটা দেন। ওকে, কোপারনিকাস কি করেন? সর্বপ্রথম এই তথ্যটা দেন যে ঠিক আছে, তিনি এই জিনিসটা বুঝতে পারেন যে না, সূর্যকে কেন্দ্র করে কি করে, মানে পৃথিবীকে কেন্দ্র করে সূর্য ঘোরে না, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘোরে, ঠিক আছে? তো এরপরে বিজ্ঞানী গ্যালিলিও ও কেপলার এই জিনিসটা প্রমাণ সহ মতামত দেন, ঠিক আছে? প্রমাণ সহ কি দেন? মতামত দেন যে হ্যাঁ, বিজ্ঞানী কেপলার সাহেব, সরি বিজ্ঞানী কোপারনিকাস সাহেব যে কথাটা বলেছিলেন তিনি একদম সঠিক বলেছেন। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যে কোপারনিকাস এবং গ্যালিলিও ও কেপলার এই তিনজন মূলত একই তথ্য দেন, ঠিক আছে? যে পৃথিবী নিজ অক্ষ বরাবর ঘুরে এবং সূর্যকে কেন্দ্র করে ঘুরে। এটা মনে রাখবা যে কোন তিন বিজ্ঞানী একই মতামত দেন? কোপারনিকাস, গ্যালিলিও ও কেপলার, ঠিক আছে? কোপারনিকাস, গ্যালিলিও এবং কেপলার। সবাই আমার সাথে একবার বলো মনে মনে, কোপারনিকাস, বা তোমাদের ক্লাসে আসো তাই না, সবাই নিজে বলো, কোপারনিকাস, গ্যালিলিও এবং কেপলার এই তিনজন একই মতামত দেন যে সূর্য পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে না, পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরে এবং পৃথিবী নিজের অক্ষ বরাবর ঘুরে, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখবা। আচ্ছা যাই হোক, চলো পড়ো। আচ্ছা পৃথিবী কেন্দ্রিক মডেলের বদলে সূর্য কেন্দ্রিক মডেলের প্রস্তাব সর্বপ্রথম কে দেয়? কোপারনিকাস। মাত্র বলাইলাম তাই না, কোপারনিকাস দেন। পৃথিবী তার নিজের অক্ষের উপর আবর্তন করছে এ তথ্য কে দেন? কোপারনিকাসও দেন, গ্যালিলিও দেন, কেপলার দেন, টলেমি দেন।
পৃথিবী তার নিজের অক্ষের উপর আবর্তন করছে, এ তথ্য কে দেন বলো? এটা দেয় হলো আমাদের কোপার্নিকাস। কে দেয়? কোপার্নিকাস। ঠিক আছে। আহ তো এই পর্যন্ত আশা করি ক্লিয়ার তোমরা। এ পর্যন্ত কোথাও কোনো সমস্যা আছে বলো? এ পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? পাইজিৎ সেনগুপ্ত 7 ডি। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? ওকে, আচ্ছা এই পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে বলো? নুরেন ক্লিয়ার, মাহতাব নুসর ক্লিয়ার, মুন ইশিকা অল ক্লিয়ার ভাইয়া। ওকে নুসরাত, ওকে ঠিক আছে। সাইমুল অল ক্লিয়ার। ওকে, আচ্ছা দিয়াত কোনটা বুধ না বলতেছো ভাইয়া? কয় নাম্বার একটু বলো তো। আচ্ছা গ্যালিলিও হবে, কারণ গ্যালিলিও কি করে এর বিরুদ্ধে মানে এর পক্ষে মতামত দেন। আমি যে বললাম তোমরা তিনটার ভিতর যে কোনো একটা দিলেই হবে, সমস্যা নেই। 7 নাম্বার না? আচ্ছা 7 নাম্বার বুধ হবে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও একটু দেখি। আচ্ছা 7 নাম্বার তো আছে ভাইয়া, সূর্য কেন্দ্রিক মডেলের পক্ষে প্রমাণ হাজির করেন কে? গ্যালিলিও ও কেপলার। ঠিক আছে, এটা আছে। ও বুঝতে পেরেছি। আচ্ছা যাই হোক, ওটার মূল উদ্দেশ্য ছিল তোমার কি যে, আচ্ছা 3 নাম্বার না? আচ্ছা বুধ হবে না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাই হোক, দেখো পরবর্তীতে কি আছে, পরবর্তীতে যাই চলো। আচ্ছা আমরা কোন পর্যায়ে ছিলাম? আচ্ছা এটা পারবা তোমরা। আচ্ছা দেখো, 2000-এর আগের বছরের বেশি সময় আগের বিজ্ঞানী কে ছিলেন? তিনি ছিলেন অ্যারিস্টটল, তাই না? আচ্ছা কপার্নিকাসের জীবনকাল কোনটি? কপার্নিকাসের জীবনকাল হলো 1473 থেকে 1543। ঠিক আছে। আচ্ছা গেল। আচ্ছা এটা পারবা তোমরা। বিজ্ঞানী টলেমে ছিলেন একজন গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী। 1 ও 2 পৃথিবীর নিজ অক্ষের উপর আবর্তন করেছেন, এই মতামত দেন। এটা বলো। 14 নাম্বারটা আমাকে বলো। 14 নাম্বার কি হবে বলো, সবাই বলো। 14 নাম্বার। আচ্ছা 14 নাম্বার কি হবে? আচ্ছা ফাতেমা তোমার অ্যান্সার ঠিক আছে। হ্যাঁ পারিজিৎ একদম ঠিক। নুসরাত ঠিক। আচ্ছা ইরা একদম ঠিক। ইরা তোমার অ্যান্সারও ঠিক আছে। অলিদ বাপ্পি আমি জোরেই কথা বলতেছি ভাইয়া, তুমি একটু নেটওয়ার্ক চেক করো ভাইয়া। এমডি নাজিফ ওকে। ডি ওকে। মুনমুন স্যার অল ক্লিয়ার। ওকে ঠিক আছে, যারা যারা 4 নাম্বার বলেছো তাদের অ্যান্সার একদম ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা জিনা ডি। হ্যাঁ আচ্ছা শুনো, তোমরা একটা করে কমেন্ট দিবা বাবারা। ঠিক আছে, দুইটা দিও না, দুইটা দিলে আমার কমেন্ট চেক করতে ঝামেলা হয়ে যায়। ডি হ্যাঁ ঠিক আছে। ওকে দিয়াত গ। হ্যাঁ ডি নাম্বার হবে, যারা যারা ডি বলেছো তারা ঠিক আছে। তো তোমাদের কিন্তু এটা আমি আগেই বলেছিলাম যে গ্যালিলিও, কেপলার এবং কপার্নিকাস এই তিনজন মূলত একই তথ্য দেন যে পৃথিবী তার নিজ অক্ষ বরাবর ঘুরে। তোমাদের তো মনে আছে পৃথিবী তার নিজ অক্ষ বরাবর ঘুরে মানে কি? পৃথিবীর মাঝ বরাবর একটা কাল্পনিক রেখা আছে যেটাকে কেন্দ্র করে পৃথিবী এরকম ভাবে ঘুরে। ঠিক আছে, পৃথিবী কি করে? এরকম ভাবে ঘুরে। ওকে, এরকম ভাবে ঘুরে। এটা ধরো তার একটা নিরক্ষর রেখা, এর চারপাশে ধরো একটা বল, তো এই যে এরকম করে ঘুরে পৃথিবী। ঠিক আছে, কি করে? এরকম করে ঘুরে। তো আশা করি তোমরা এটা কোনো সমস্যা নেই। পরবর্তীতে দেখো,
আচ্ছা, এটাও সেম, একই মতামতের পক্ষের বিজ্ঞানী ছিলেন এই তিনজন, গ্যালিলিও, কোপার্নিকাস এবং কেপলার। আচ্ছা, তারপর দেখো কি বলেছে, ছোট তিতলি লক্ষ্য করেছে প্রতিদিন সকালে সূর্য পূর্ব দিকে ওঠে এবং সারা দিন ধরে একটু একটু করে ঘুরতে ঘুরতে সন্ধ্যায় পশ্চিম দিকে ডুবে যায়, আবার পরের দিন সকালে পূর্ব দিক দিয়ে উঠে আসে। তিতলি ভাবে সূর্য নিশ্চয়ই পৃথিবীর চারদিক দিয়ে ঘোরে, তাই না? তো তিতলির ভাবনার সাথে কার মতামতের মিল রয়েছে বলো? তিতলির ভাবনার সাথে কার মতামতের মিল রয়েছে বলো? এটা কি হবে বলো? এটা হবে তোমাদের অ্যারিস্টটল। ঠিক আছে, অ্যারিস্টল বা অ্যারিস্টটল। তো এই মনে করো অ্যারিস্টটল কি মনে করতো যে আমাদের যে পৃথিবীটা আছে এটা এটা সূর্যকে কেন্দ্র করে ঘুরে না, সূর্যই পৃথিবীটাকে কেন্দ্র করে ঘুরে, যেটা একটা ভুল তত্ত্ব ছিল, তাই না? আচ্ছা, তারপরে দেখো কি বলেছে। আচ্ছা, 17 নম্বর যেটা বলেছিলেন, ছোট তিতলি লক্ষ্য করেছে প্রতিদিন একই কথা। প্রশ্নটা দেখো কি, তিতলির ভাবনাকে ভুল প্রমাণিত করেন কে? বিজ্ঞানী টলেমি, গ্যালিলিও ও কোপার্নিকাস, তাই না? কে কে ভুল প্রমাণ করে বলো? 17 নম্বর দেখি কে বলতে পারো। 17 নম্বর কি হবে বলো? রিশা, 17 নাম্বারটা কি হবে বলো? 17-র আচ্ছা 17 একদম ঠিক বলেছো বায়জিৎ সেনগুপ্তা। ওকে, ভেরি গুড, তোমরা খুবই ভালো এমসিকিউ পারতেছো, মাশাআল্লাহ। ইরা, ঠিক। আচ্ছা, হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ, তোমাদের সবার হয়েছে। 17 কি হবে? 17 সি হবে, গ্যালিলিও এবং কোপার্নিকাস, তাই না? আর টলেমি কি করে? টলেমি তো ছিলেন যিনি এর বিপরীত মতামত দেন, মানে তারও মতে ছিল এমন যে হ্যাঁ সূর্যকে কেন্দ্র করেই, মানে পৃথিবীকে কেন্দ্র করে সূর্য ঘোরে। তো এই ছিল আর কি আমাদের, মনে করো যে কিছু এমসিকিউ যেগুলো তোমাদের আজকে আমি কুইজ না দিয়ে সরাসরি সামনাসামনি বুঝাইলাম এবং ধরলাম। এটা কি হলো, তোমরা যেমন বুঝতে পারলা তেমন আমার সাথে তোমাদের চর্চাও হয়ে গেল। তো এখন আসো আমরা সৃজনশীল প্র্যাকটিস করব, ঠিক আছে? তো দেখো, আচ্ছা, এটা হলো আমাদের ফার্স্ট সৃজনশীল। তো দেখো, এই পর্যন্ত আমরা এখন পড়লাম। দেখো প্রথম কোশ্চেন কি আছে, সূর্য গ্রহ কতদিন, শুক্র গ্রহ কতদিন সূর্যকে একবার প্রদক্ষিণ করে? শুক্র গ্রহ সাধারণত 59 দিনে সূর্যকে একবার ঘুরে, ঠিক আছে? মানে তার সূর্যকে ঘুরতে 59 দিন সময় লাগে। আচ্ছা, প্লুটোকে এখন আর সৌরজগতের সদস্য ধরা হয় না কেন? প্লুটোকে সৌরজগতের সদস্য ধরা হয় না কেন? এটার কারণ হলো 3টা, তাই না? এটা আমি এর আগের দিন বুঝিয়েছিলাম, তো আবার একটু বুঝিয়ে দেই। দেখো, মূলত কেন ধরা হয় না? প্লুটো একটি অসম্পূর্ণ গ্রহ বলে একে এখন আর সৌরজগতের সদস্য ধরা হয় না। প্লুটো নামক জ্যোতিষ্কের পূর্বে গ্রহ বলা হতো 2009 সালে ইন্টারন্যাশনাল অস্ট্রোনমিক্যাল ইউনিয়ন প্লুটোর গ্রহের মর্যাদা বাতিল করে। 2009 সালে বিজ্ঞানীরা সিদ্ধান্ত নেন যে এটি একটি ক্ষুদ্র অসম্পূর্ণ গ্রহ, তাই প্লুটোকে এখানে আরো সৌরজগতের সদস্য ধরা হয় না। আসলে আন্তর্জাতিক সংস্থা স্পেসের মতে তাদের 3টা শর্ত হইতে হবে, যে কোনো গ্রহ হইতে গেলে 3টা শর্ত মেনে চলতে হবে, তাই না? এই 3টা শর্ত কি কি? এই 3টা শর্তর 1 নাম্বার হলো তাদের অভিকর্ষ বল থাকতে হবে। কি বল থাকতে হবে? অভিকর্ষ বল থাকতে হবে, ঠিক আছে? 1 নাম্বার। আচ্ছা, তোমাদের এর আগের দিনে আমি একটা জিনিস পড়িয়েছিলাম, মহাকর্ষ এবং অভিকর্ষ, তাই না? তো এই দুটা একটু আবারও আমি বলি, একটু মন দিয়ে শোনো। অভিকর্ষ মানে হলো পৃথিবী এবং অন্য বস্তুর ভিতর আকর্ষণ। অভিকর্ষ মানে কি? পৃথিবী এবং অন্য বস্তুর মধ্যে আকর্ষণ। আর মহাকর্ষ মানে হলো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ। কার মধ্যে আকর্ষণ? দুটি বস্তুর মধ্যে আকর্ষণ। তো যাই হোক, গ্রহকে, এই যে পৃথিবী আছে এদের কি থাকতে হবে? এদের নিজেদের একটা আকর্ষণ বল থাকতে হবে, ঠিক আছে? যদি কোন গ্রহ হতে যায় তার প্রথম শর্ত হলো তাদের নিজেদের আকর্ষণ বল থাকতে হবে। আকর্ষণ বল থাকতে হবে।
আরেকটা কি হবে? আরেকটা হবে সূর্যকে কেন্দ্র করে ঘুরতে হবে। এটাও আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো সূর্যকে কি করে ঘুরতে হবে? কেন্দ্র করে ঘুরতে হবে। ঘুরতে হবে, ঠিক আছে? এবং তার কক্ষপথ পরিষ্কার থাকতে হবে। তার কক্ষপথ কি থাকতে হবে? পরিষ্কার থাকতে হবে। তো এই যে প্লুটো গ্রহটা আছে, মানে যেটাকে এখন আর গ্রহ ধরা হয় না, সেটা এই যে মনে করো যে এই যে সূর্যকে কেন্দ্র করে ঘুরে, ঠিক আছে, কিন্তু তার কোনো মনে করো যে নিজের আকর্ষণ বল নেই, বুঝছো? তার কি নেই? কোনো আকর্ষণ বল নেই, যার জন্য তার চারিপাশে মনে করো প্রচুর পরিমাণে শিলা বা খণ্ড জমা হয়ে থাকে। তার কক্ষপথ কি না? পরিষ্কার না, ঠিক আছে? অন্যদিকে আমাদের যে পৃথিবী আছে, এর কক্ষপথ কিন্তু পরিষ্কার। কারণ কি? এর একটা আকর্ষণ বল আছে। যদি কোনো শিলা বা মনে করো যে এটা কি বলা হয়, উল্কা যদি পৃথিবীর কাছে আসে, হয় তার ভেতরে চলে আসে, না হয় উপগ্রহ হিসাবে থাকে, বা মনে করো তার আকর্ষণ বলের কারণে তার সাথে ঘুরতে 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 একটা সময় দূরে সরে যায়, ঠিক আছে? তো মনে রাখবা, প্লুটো কি? প্লুটো কোনো গ্রহ না। কারণ কি? প্লুটো এই তিনটা শর্ত মানে না, ঠিক আছে? তার তিনটা শর্তের ভিতর একটা শর্ত মানে তার সূর্যকে কেন্দ্র করে তো ঘুরে, কিন্তু তার নিজস্ব কোনো আকর্ষণ বল নেই এবং তার কক্ষপথ পরিষ্কার রাখে না। তো এটা কি বুঝতে পেরেছো তোমরা? বলো, এটা কি বুঝতে পেরেছো? ইরা, এটা কি সবাই বুঝেছো? ওকে। পারিজিৎ, চাঁদ একটাই, চাঁদ আবার চারটা হবে কেন? হ্যাঁ, একদম ঠিক সাইবা। আই, একটা কথা, কেউ ইমোজি দিবা না, ঠিক আছে? যে ইমোজি দিবা তাকে কিন্তু আউট করে দিব। সবাই বুঝতে পেরেছো? ওকে, ওকে স্যার। সবাই কি এটা বুঝতে পেরেছো? এই পারিজিৎ সেনগুপ্তা গাধা, মুন মানে চাঁদ, মুন মানে উপগ্রহ না। ওটা উদাহরণ দিয়েছে, বুঝছো? চাঁদ একটা উপগ্রহ, এটা বুঝিয়েছে। ওকে, ঠিক আছে। ওকে, তো সবাই বুঝতে পেরেছো? যাক, মিথিলা ইসলাম উত্তর। ওকে, মেহেক, আচ্ছা ঠিক আছে, সবাই বুঝেছো। নুরেন, ঠিক আছে। আচ্ছা, ওকে, সার্চ ভালোভাবে করো ভাইয়া। সবসময় সার্চ করলে কিন্তু সঠিকটা দেয় না, ঠিক আছে? এআই দিয়ে যারা সার্চ করো তারা কিন্তু একটা জিনিস মনে রাখবা, এআই কিন্তু সবসময় সঠিক অ্যান্সার দেয় না, ঠিক আছে? আচ্ছা, তো দেখো আমাদের এই পর্যন্ত গেল। এখন দেখো 3 ও 4 নম্বর গ্রহ সম্পর্কে একটু বলেছে যে রাতের বেলায় 3 এবং 4 নম্বর গ্রহের মধ্যে কোনটি 3 অন্ধকারচ্ছন্ন থাকে, ব্যাখ্যা করো। আচ্ছা, দেখো, তো আসলে এখানে যে চিত্রটা আছে সেটা মূলত মনে করো যে দিয়ে তোমরা হয়তো বুঝবা না, কারণ বইয়ে যে চিত্রটা আছে ওইরকম চিত্র দেখলে ভালো হয়। যাই হোক, ওটা তোমরা পেয়ে যাবা। তো আপাতত আমরা জিনিসটা বুঝি। দেখো, 3 ও 4 নম্বর গ্রহ হলো যথাক্রমে পৃথিবী ও মঙ্গল। এদের মধ্যে 3 নাম্বার অর্থাৎ পৃথিবী নামক গ্রহটি রাতের বেলায় অন্ধকারচ্ছন্ন থাকে, ঠিক আছে? এর কারণ কি? এর কারণ আমি তোমাদের পড়িয়েছিলাম যে সূর্য কি মানে পৃথিবী ঘুরতে ঘুরতে একটা সময় কি হয়ে যায়, মানে পৃথিবীর এক পাশ সূর্যের আলোর দিকে থাকে এবং আর এক পাশ সূর্যের বিপরীতে থাকে, যার জন্য
সূর্যের বিপরীতে যে অংশটা থাকে সেটা কি করে, সেটা মনে করো অন্ধকারচ্ছন্ন থাকে, এবং সূর্যের দিকে যেটা থাকে সেটা আলোকিত থাকে। ওকে, আচ্ছা দেখো পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। আচ্ছা, সূর্যের আলোতে পৃথিবী আলোকিত হয়, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে এবং নিজ অক্ষের উপর আবর্তন করে। পৃথিবী নিজ অক্ষের উপর কেন্দ্র করে 24 ঘন্টা ঘোরার একবার পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে। এটিকে বলা হয় পৃথিবীর আহ্নিক গতি। আচ্ছা দেখো, এই যে পৃথিবীর আহ্নিক গতি কি, পৃথিবীর আহ্নিক গতি বলতে বোঝায় কি, পৃথিবী তার নিজ অক্ষ বরাবর যে ঘুরে এটাকে বলা হয় আহ্নিক গতি। এই জন্য পৃথিবী যেদিক সূর্যের সামনে আসে সেদিক সূর্যের আলোতে আলোকিত হয়, যা তোমাদের আমি বুঝাইলাম। তো আশা করি এই পর্যন্ত তোমাদের কারো কোনো সমস্যা হওয়ার কথা না। এবং তৃতীয় গ্রহের সাথে অনেক মিল থাকা সত্ত্বেও, আচ্ছা দেখো, তৃতীয় গ্রহের সাথে অনেক মিল থাকা সত্ত্বেও চতুর্থ গ্রহটি চার জীব জগতে বসবাসের উপযোগী নয় কেন, যুক্তি সহ ব্যাখ্যা করো। আচ্ছা, সোজা কথায় এই যে আমাদের সৌরজগৎ আছে, এখানে একমাত্র পৃথিবী বসবাসের যোগ্য, আর কোনো গ্রহই বসবাসের যোগ্য নয়, এবং মানুষ কোনো সময় এটাতে বসবাস করতেও পারবে না। ঠিক আছে, এটা মনে করো কেন, কারণ পৃথিবীতে একমাত্র পানি আছে, অক্সিজেন আছে, উদ্ভিদ আছে। ঠিক আছে, সোজা কথায় বলতে গেলে আমাদের যে সৃষ্টিকর্তা আছেন তিনি পৃথিবীকেই বানিয়েছেন মানুষের বসবাসের জন্য। ঠিক আছে, অন্য অন্য গ্রহ তৈরি করেন নাই মানুষের বসবাস করার জন্য বা এলিয়ানদের থাকার জন্য। এলিয়ান নামে আসলে কিছুই নেই, বুঝছো, এটা পুরো একটা কাল্পনিক একটা জিনিস। যদি এলিয়ান থাকতো তাহলে এই যে এতগুলো বছর গেল, পৃথিবীর তো অনেক বছর হয়েছে তাই না, এলিয়ান অবশ্যই আসতো পৃথিবীতে এবং সেটা আমরা দেখতে পেতাম, কোনো না কোনো সময় দেখতে পেতাম। বাট যেগুলো আমরা দেখি সেগুলো ম্যাক্সিমাম ফেক। তো যাই হোক, যেটা আমি বলতেছিলাম, তো তোমরা এই জিনিসটা ভালোভাবে একটু পড়ে নিবা, এখানে মোটামুটি বোঝার মতন আর কিছু নেই। তো যাই হোক, তোমাদের পরবর্তীতে যাই, চলো। আচ্ছা, পরবর্তীতে দেখো কি বলেছে। তো তোমাদের এই 1 নাম্বার কোশ্চেনে কি কারো কোনো সমস্যা আছে, বলো আমাকে। আচ্ছা, পরিজিৎ সেনগুপ্তা, অটার থাকলেই যে সেখানে জীব বসবাস করতে থাকবে পারবে সেটা কিন্তু না। তারা যেটা পেয়েছে সেটা কিন্তু পুরোপুরি পানি পায় নাই, মানে পানির জাস্ট কিছু কি পেয়েছে, মানে অণু পেয়েছে, বুঝছো। হ্যাঁ নুসরাত, একদম ঠিক। আচ্ছা, সবাই তাহলে বুঝতে পেরেছো। দিয়াত, কোন সমস্যা আছে ভাইয়া? ওকে, পরিজিৎ সেনগুপ্তা, কোনো সমস্যা না ভাইয়া, নো প্রবলেম, বলো। আচ্ছা, 1 নাম্বার কোশ্চেন বুঝো নাই, কোনটা বুঝো নাই আমাকে একটু লিখে বলো ভালোভাবে, একদম স্পেসিফিক ভাবে বলো যে এই জিনিসটা বুঝিনি। দিয়াত, বুঝেছো? আচ্ছা ঠিক আছে। তো দেখো পরবর্তীতে কি বলেছে, নিজের উদ্দীপক পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। বাংলাদেশের একজন লোক জুন মাসে অস্ট্রেলিয়ায় ঘুরতে গেল। বাংলাদেশে সে সময় খুবই গরম, কিন্তু অস্ট্রেলিয়ায় তখন খুব ঠান্ডা, তাই না? তো এই জিনিসটা কিন্তু তোমাদের আমি পড়িয়েছিলাম যে জুন মাসে মূলত কি হয়, উত্তর গোলার্ধ, মনে করো যে কি হয়ে যায়, উত্তর গোলার্ধ সূর্যের দিকে যায়, যার জন্য কি হয়ে থাকে, সূর্যের আলো বাংলাদেশে পড়ে, এবং বাংলাদেশে কি হয়, বাংলাদেশ প্রচুর গরম হয়, তাই না? বাংলাদেশ ওই দিনটা কি হয়, প্রচুর পরিমাণে গরম লাগে এবং দিন অনেক বড় হয়। কারণ কি, স্বাভাবিকভাবে যখনই সূর্যের তাপ পড়বে, যখন কি পড়বে, সূর্যের তাপ পড়বে, তখন দিন বড় হয়ে যাবে। ঠিক আছে, তোমরা এই জিনিসটা একটু মনে রাখবা, সূর্যের দিকে যে গোলার্ধটা থাকবে সেটাই তাপ বেশি লাগবে। ঠিক আছে, এবং সেখানে কি হবে, দিনটা বড় হবে। ঠিক আছে, এটা মনে রাখবা যে সূর্যের দিকে যে গোলার্ধ থাকবে,
জাস্ট এইটুক মনে রাখলেই তোমাদের মনে করো যে একটা সৃজনশীল তোমরা পারবা, যে সূর্যের দিকে যে গোলার্ধটা থাকবে সেটা কি লাগবে, তাপ বেশি লাগবে এবং সেটার দিনটা বড় হবে, ঠিক আছে। এবং এটা মনে রাখবা পৃথিবী একটু হেলানো, যার জন্য যখন ঘুরে যে অংশটা হেলানো সেই অংশটা কি হয়, সেই অংশটা মনে করো যে তাপ বেশি লাগে। বুঝতে পেরেছো? তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আচ্ছা সেনগুপ্ত, লিখতে হবে বাবা, না লিখলে কেমন হবে বলো? আজকে তোমাদের কুইজ আমি অগ্রিম প্র্যাকটিস করালাম, ওকে। তো যাই হোক, আমরা আশা করি এটা বুঝতে পেরেছি। তোমরা এই জিনিসটা আমি তোমাদের খুব ভালোভাবে বুঝিয়েছি। আচ্ছা, তো এগুলা তোমরা পারবা। আচ্ছা, তো দেখো সূর্য কি, সূর্য সম্পর্কে জানো, সূর্য একটি নক্ষত্র, তাই না, যেটার আলো আছে তাকে নক্ষত্র বলা হয়। এবং ধূমকেতু কিভাবে লেজে পরিণত হয়, দেখো এই জিনিসটা একটু বুঝাই তোমাদের। ধূমকেতু, ধূমকেতু মূলত আর কিছুই না, এটা একটা বরফ, এটা একটা কি বরফ বা ঠান্ডা শীতল শিলা, ঠিক আছে, ঠান্ডা শীতল শিলা। তো এই শিলাটা যখন ঘুরতে ঘুরতে সূর্যের কাছাকাছি চলে যায়, সূর্যের কাছাকাছি আসার সাথে সাথে তার বরফগুলা গলতে শুরু করে এবং তার যে অণুগুলা আছে সেগুলা পেছনের দিকে ছড়ে যায়, যার জন্য আমরা ঝাঁটার মতন কি দেখতে পাই, তার পেছনে লেজের মতন অংশ দেখতে পাই, ঠিক আছে। দূর থেকে দেখলে মনে হয় সেটা আলোকিত হচ্ছে, আসলে সেটা কি হচ্ছে, মনে হয় যে সেটা মনে করো যে একটা রকেট বা লাইক কি বলে ওটা, যে উঠতেছে, তাই না, উঠতেছে, কিন্তু আসলে সেটা কি হয়, মূলত তাপ লাগার জন্য এই বরফটা গলতে শুরু করে এবং গলতে তার যে পানিগুলো আছে সেগুলা মনে করে দেখে মনে হয় এক লেজ বিশিষ্ট ঝাঁটা যাচ্ছে, ঠিক আছে। তো এটা হলো ধূমকেতু, এভাবে কি হয়, লেজে পরিণত হয়। তো যাই হোক, এটাও বুঝলাম আমরা। তো মূলত এই ছিল আর কি আমাদের পড়ালেখা, আর কিছু নেই মূলত। আচ্ছা, আর একটা জিনিস এবং ইম্পর্টেন্ট জিনিস দেখো, এটা একটু তোমাদের বুঝাই, এটা তো তোমরা সবাই বুঝতে পেরেছো, তাই না, যে এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে পৃথিবীর এক পাশে কেন আলোকিত হয় এবং অন্য পাশে কেন অন্ধকার হয়। তো এই জিনিসটা তোমাদের পরীক্ষায় আসতে পারে, যারা পারো তারা তো ভেরি গুড, আমি জানি এই ক্লাসে অনেকে আছে যারা এই জিনিসটা খুব সুন্দরভাবে বলতে পারবা, কিন্তু যারা এখনো একটু বুঝতে অসুবিধা আছে তাদের জন্য আরেকবার একটু ছোট্ট করে বলি, যে সূর্যের আলো পৃথিবী ঘূর্ণনের জন্য, পৃথিবী তো গোল আকার, তাই না, পৃথিবী কি আকার, গোল আকার, এই জন্য এটা যখন ঘুরে তখন তার এক পাশে আলোকিত হয় এবং আরেক পাশে কি হয়, অন্ধকার হয়। তোমরা এই পরীক্ষাটা বাসায় করবা, ঠিক আছে, একটা মোম জ্বালাবা এবং একটা বল রাখবা, তো এই বলটা দেখবে ঘুরাবা, দেখবা যে দিক ঘুরে না মানে তার বিপরীত দিকে অন্ধকার এবং যে দিক মোমের সামনে আছে সেটা আলোকিত। সেম ভাবে এরকমই পৃথিবীতেও হয়, তো এই জিনিসটা মনে রাখবা, বুঝে বুঝে করবা। তো যাই হোক, তোমাদের আশা করি সবকিছু বুঝতে পেরেছো। মূলত এই অধ্যায়ে আমরা যেটা মূল জিনিস সেটা হলো আহ্নিক গতি, বার্ষিক গতি, ঠিক আছে। মানে আহ্নিক গতি কোনটা, আহ্নিক গতি হলো সূর্য যেটা নিজ অক্ষ বরাবর ঘুরে, এটা হলো আহ্নিক গতি। তো এটা মনে রাখবা। বার্ষিক গতি কি, সূর্য যে গতিতে মানে পৃথিবীকে, সরি একটু ভুল বললাম, আহ্নিক গতি কি, পৃথিবী তার নিজ অক্ষ বরাবর যে ঘুরে এটা হলো আহ্নিক গতি, ঠিক আছে। পৃথিবী তার নিজ অক্ষ বরাবর যে ঘুরে এটাকে বলা হয় আহ্নিক গতি। আর বার্ষিক গতি কি, পৃথিবী তার সূর্যের কক্ষপথে যে গতিতে ঘুরে সূর্যের চারিদিকে সেটা হলো আমাদের বার্ষিক গতি। এবং আরেকটা সমস্যা তোমাদের হয় সেটা হলো মহাকর্ষ এবং অভিকর্ষ, তাই না। মহাকর্ষ কি, দুইটি বস্তুর ভিতর আকর্ষণকে বলা হয় মহাকর্ষ, এই জিনিসটা একটু মনে রাখবা। দুইটি বস্তুর মধ্যে আকর্ষণকে বলা হয় কি, মহাকর্ষ। দুটি বস্তুর মাঝে আকর্ষণকে বলা হয় মহাকর্ষ। বস্তুর মাঝে আকর্ষণকে বলা হয় কি, মহাকর্ষ। আকর্ষণ, ঠিক আছে, দুইটি বস্তুর মাঝে যে আকর্ষণ সেটা হলো কি, মহাকর্ষ।
ওকে, আর লিখলাম না, সময় নাই। আর পৃথিবী এবং অন্য বস্তুর মধ্যে যে আকর্ষণ হয়, লিখা দেই আবার বুঝতে পারবানি না, মহাকর্ষ, যাও, এবং পৃথিবী পৃথিবী অন্য বস্তুর মাঝে অন্য বস্তুর মাঝে যে আকর্ষণ হয় সেটা হলো অভিকর্ষ বল। ঠিক আছে, সেটা কি? সেটা হলো অভিকর্ষ। অভিকর্ষ। তো এই ছিল মূলত আমাদের পড়া। আমরা বার্ষিক গতি সম্পর্কে জানলাম, আহ্নিক গতি সম্পর্কে জানলাম, তারপরে কি জানলাম, মহাকর্ষ অভিকর্ষ সম্পর্কে জানলাম, আরো জানলাম যে পৃথিবী কিভাবে ঘুরে, কেন ঋতুর পরিবর্তন হয়, এই সম্পর্কে এই অধ্যায়ে জানলাম। তো তোমরা একটা নোটস নিবা এবং কি কি আমি বললাম এগুলো লিখবা। ঠিক আছে, এগুলো রেকর্ডেড ক্লাস থেকে বের বের করে লিখবা যে এই অধ্যায়ে মূলত আমাদের কিছু টপিক আছে। 1 নম্বর টপিক আহ্নিক গতি, 2 নম্বর বার্ষিক গতি, তারপরে পৃথিবীতে কেন কি হয়, কেন ঋতুর পরিবর্তন হয়, এই 3টা জিনিস খুব ভালো করে পড়বা। এই জিনিসগুলা কিন্তু পরীক্ষায় সৃজনশীল আকারে আসবে। এই অধ্যায় থেকে আসার মতন এই 3-4টা টপিক আছে, যেগুলো তোমার থেকে মোটামুটি মনে করো 3 আর 4 নাম্বার কোশ্চেন থাকবে। ঠিক আছে, তো তোমরা এই জিনিসগুলা মাথায় রাখবা ভাইয়ারা এবং আপুরা। তো এখন আমি তোমাদের একটু কমেন্ট নিচ্ছি 2টা মিনিট, তারপর ইনশাআল্লাহ ক্লাসটা শেষ করে দিব। তোমাদের কোনো সমস্যা থাকলে এখন আমাকে বলতে পারো। তো মিফা, তোমাদের এমসিকিউটা আমি পড়াইলাম আপু মাত্রই। না, বইয়ের বাইরে দিয়ে পড়ার দরকার নাই, বইয়ের ভিতর থেকেই পড়বা। আচ্ছা ইশিকা, দেখো অনেক সময় দেখা যায় কি এক জায়গায় গরম পড়ে এবং অন্য জায়গায় বৃষ্টি পড়ে। এর কারণ হলো গরম কখন হয়, যখন সেখানে মনে করো কি হয়ে যায় যে তাপমাত্রা বেড়ে যায়, তাই না? আর বৃষ্টি হয় কেন, কারণ সেখানে মনে করো যে মেঘ ঘনিয়ে আসে। আসলে গরমের আগে বৃষ্টি পড়ে কারণ হলো তোমার দেখা যায় যে ওই জায়গায় তখন যে জলীয় বাষ্পগুলো থাকে, জলীয় বাষ্প যেটা থাকে সেটা মনে করো যে ফাঁকা উপরে উঠে যায় আর কি। ঠিক আছে, যার জন্য সেখানে প্রচুর পরিমাণে গরম লাগে। আচ্ছা, আর ইশিকা তোমাকে এই জিনিসটা আমি আর একটু বিস্তারিত বলবো নি। ইশিকা, এই জিনিসটা মোটামুটি গ্রহ উপগ্রহের জিনিস না, এটা মূলত আবহাওয়ার জিনিস। আরে পারদীপ সেনগুপ্ত বাবা, কোনো মাইন্ড করি নাই বাবা, তোমাদের উপর কি মাইন্ড করতে পারি বলো? ইরা, অল ক্লিয়ার। আচ্ছা, তো কারো কোনো সমস্যা আছে? নুসরাত, আচ্ছা হোমওয়ার্ক কি? আচ্ছা হোমওয়ার্ক হলো, তোমাদের হোমওয়ার্ক কি দেওয়া যায়? আচ্ছা, তোমাদের হোমওয়ার্ক হলো, আমি তোমাদের লেকচার শিট আজকে পেয়ে যাবা, তো সেখানে কিছু সৃজনশীল আছে, সেখান থেকে তোমাদের যে কোনো ইচ্ছা মতন 2টা সৃজনশীল আমাকে লিখে দিবা। ঠিক আছে, যে কোনো 2টা সৃজনশীল কি করবা, লিখে দিবা। আমি তোমাদের লেকচার শিট আপলোড দিয়ে দেব, সেখানে তোমরা পেয়ে যাবা। তো আর কারো কোনো সমস্যা আছে? দিয়াত, বুঝতে পেরেছো? এখন বইয়ের বাইরে থেকে পড়ার দরকার নাই, বইয়ের ভিতর থেকেই পড়ো। ঠিক আছে, বইয়ের বাইরে পড়বা যখন বড় হবা তখন। আচ্ছা, হোমওয়ার্ক তোমরা ফেসবুক গ্রুপে দিবা, আমার নামটা লিখে ফেসবুক গ্রুপে দিয়ে দিবা। ওকে নুসরাত, ঠিক আছে, মন খারাপ কেন বাবা তোমার? অল ক্লিয়ার স্যার, ওকে। পাই দিচ্ছেন গ্রুপটা, ওকে, ভেরি গুড। দোয়া করি তোমরা সবাই ভালো মানুষ হও।